স্যার 6টা কেমো দিলাম, 6টা কেমো দিয়ে তো টিউমার কমার কথা, বাড়লো কেন? এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। তো এক্সট্রা প্রোটিন পেশেন্টকে খাওয়ানো হয়েছে, জিজ্ঞেস করো খাওয়ানো হয়েছে কিনা। তোমাকে আমি একটা ইনজেকশন দিলাম, দিলে কেন? দিয়ে বললাম না ইনজেকশনটা কাজ করছে না, এটা ট্রিটমেন্ট মনে হয়? এইটা আমাকে পেট সিটি এতদিন পর বলে করার পরে কালকে বলছে জিনিসটা বেড়েছে, কিন্তু এইটা 4টে কেমন কথা আমাদের বলছে। আমি আপনার থেকে একটা আগে রায় নেবো, তারপরে আমরা সেই নিয়ে ডিসিশন নেবো। স্যার বলছে যে এখন তো এইরকম পরিস্থিতি, যদি না নেওয়া হয় তাহলে তো জিনিসটা বাড়বে। ওরা বলছে ওরা বলছে জিনিসটা বাড়বে। ওরা যা পড়েছে তাই তো বলবে রে বাবা। হ্যাঁ, পেট সিটি থেকে যেটা বলছে, ওরা যা পড়াশোনা করেছে সেটাই বলবে ওরা। কিন্তু আপনি বলছেন যে আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করো যে কতদিনে সুস্থ হবে। একটা মানুষ ডাক্তারের কাছে কেন যায়? সে তো উত্তরটা না না না, সহজ সরল কথা, একটা মানুষ ডাক্তারের কাছে কেন যায়? সুস্থ হওয়ার জন্য। ঠিক হবে, ওদেরকে জিজ্ঞেস করো কতদিনে ঠিক হবে। ওরা বলছে কি যে কেমোটা নেবার পর আস্তে আস্তে ওটা ঠিক হবে, তারপরে আর কেমোটা যদি ঠিক হয় তাহলে কেমো বন্ধ হবে, নাহলে কেমো আবার নিতে হবে, আবার ওটাকে চালাতে। তারপরে এবার আবারও একই কথাই বলবো, একই কথাই বলবো। সেটাই হচ্ছে আজ 1 বছর তো সেটাই হচ্ছে। আগস্ট মাস থেকে আগস্ট মাস আমরা প্রথমে আইজিতে গেলাম, তারপর সব প্রসেস করার পরে কেমো ইমোথেরাপি সব করার পর এর আগে 4টি ইমোথেরাপি নিলাম, বলছে কোনো কাজ করছে না। এখন বলছি তুমি দিলা কেন? তাহলে তুমি দিলে কেন? এটাই প্রশ্ন দাদা। তোমাকে আমি একটা ইনজেকশন দিলাম, দিলে কেন? দিয়ে বললাম না ইনজেকশনটা কাজ করছে না। মানুষ এই ইনজেকশন চকলেট, এটা তো চকলেট না রে বাবা। এত হ্যারাস হচ্ছে, তারপরে টাকা পয়সা খরচা, তারপরে আমার কোনো যদি কাজ নয় তো তুমি দিলে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা কি চকলেট, ক্যাডবেরি চকলেট? যে ঠিক আছে খেয়েছে কোনো যায় আসে না। এটা তো ক্রিটিক্যাল একটা কেমিক্যাল ইনজেকশন দিচ্ছে। তো বলছে না কাজ হলো না, আরো 4টে দিতে হবে, আরো 4টে দিলে তারপর বলবে না এটা কাজ হলো না। এটা ট্রিটমেন্ট মনে হয়? তবে দেখেন আমাদের তো একটা আতঙ্কের মধ্যে আমরা পড়ে আছি। তোমরা না সবাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ক্লিয়ার করতে চাইছি এটা, যে আমি তো আপনাদের ওষুধ কন্টিনিউ করবো, একদম দৃঢ়প্রতিজ্ঞ আমরা যে আপনাদের ওষুধ কন্টিনিউ করবো। কিন্তু আপনাদের ওষুধ করতে করতে আমি যদি 4টে কেমো নিই, এর কি সাইড এফেক্ট হতে পারে বা কি ভালো দিক খারাপ দিক, এটা আপনি আমাকে একটু গাইড করেন। কেমো কি করবে? কেমো হচ্ছে যে এক্সট্রা প্রোটিন গ্রোথ আছে সেগুলোকে ভাঙবে। এবার কথা হচ্ছে যে কেমো কি শুধুমাত্র যেখানটা এক্স্যাক্টলি আছে সেখানকার প্রোটিন গ্রোথ ভাঙবে না গোটা শরীরেরই ড্যামেজ করবে। কারণ কেমো যখন গেল রক্তের মধ্যে, সে রক্তটা তো গোটা শরীরে ছড়াবে। এমন না যে ওই রক্তটুকু শুধু এই জায়গাটাতেই আসবে, যেখানে আছে ধরো এইখানেই আছে, ও তো গোটা শরীরে ছড়াবে। দেখা যায় কি না কেমো নিলাম চুল উঠে গেল, সবচেয়ে প্রথম সিমটম এটা। কেমো নিলে চুল উঠে গেল, মানেটা কি? চুলের ঘরে হাই গ্রোথ সেল ছিল, যেগুলো বেশি গ্রোথ হচ্ছিল, সেগুলোকে ধ্বংস করলো। কেমো করলো কি, যেখানে বেশি গ্রোথ আছে সেখানে ধ্বংস করছে। এবার ওর দেখা গেল প্যানক্রিয়াসের ওখানে টিউমার আছে, কিন্তু খুব একটা গ্রোথ নেই, মোটামুটি সাপোজ ধরো এতটা হয়ে আছে, সেটা খুব তাড়াতাড়ি বাড়ছে না, কিন্তু ওইটুকু হয়ে আছে, হয়তো একটু ধীরে ধীরে বাড়ছে। ওইটার উপর কেমন কাজ করবে বা তার সাইড এফেক্ট কি হবে, এবং সেই সাইড এফেক্ট গুলোর সাথে আমাদের ন্যাচারাল ইমিউনোথেরাপির সম্পর্কটা কি? ন্যাচারাল ইমিউনোথেরাপি ওর এগেনস্টে কাজ করবে না ওর পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে, এবং সে পক্ষে করুক বা বিপক্ষে করুক সেটার প্রভাব শরীরের উপর কেমন পড়বে, এটা হচ্ছে তোমার মূল প্রশ্ন। এটা শুধু তোমার একার প্রশ্ন না, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। তার জন্য আমি ক্যামেরা চালু করলাম। তাহলে এটা হয়তো আমি তোমাদের ঠিকঠাক যদি বোঝাতে পারি, তাহলে আমি হয়তো আরো হাজার হাজার বা লাখ লাখ মানুষকে বোঝাতে পারবো। এই কদিন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দেখলাম যে 1 কোটির বেশি মানুষ দেখেছে ভিডিওটা আমার। দেখেছিস তুই? দেখেছিস? ঠিক আছে, আমাদের ন্যাচারাল ইমিউনোথেরাপি কি করে, আমরা ওইভাবে ডাইরেক্ট কখনো টিউমার সেলগুলোকে ভাঙি না। আমরা আমাদের প্রসেসটা কি? হ্যাঁ, ওদের প্রসেসটা কি? ওদের শুধু যে তোমার চুল উঠলো বা টিউমারকে অ্যাটাক করলো তা না, তোমার ব্লাডকেও অ্যাটাক করবে, হিমোগ্লোবিন নেমে যাবে, ডব্লিউবিসি নেমে যাবে, প্লেটলেট নেমে যাবে, শরীরের সমস্ত সেলকেও এফেক্টেড করবে, কমজোর করে দেবে। টিউমারটা কমজোর করতে গিয়ে ও সবাইকে কমজোর করবে। এটা হচ্ছে কেমো। ও সাইড এফেক্ট তো সব দিকেই যাচ্ছে, সব দিকে যাবে। দিয়ে কেমো দেওয়ার পরে 6টা কেমো দিল, দিয়ে বললো কি কাজ হয়নি। মানে আমরা তো মানে দিশেহারা হয়ে গেছি দাদা, দিশেহারা, ভালো লাগছে না সত্যি কথা। আরে ওর তো শরীরে এক ধকল, আমাদেরও
হ্যাঁ। টেনশন, একটা বাড়তি টেনশন মাথায়, তাহলে কি করবো, কোন দিকে একটা এটা হচ্ছে কিছুতে একটা পাবো নির্দিষ্ট যে ইয়েস, ভাই এইটাতে স্থির হবে, স্থিরের কোনো ব্যাপার নেই। 4টে ইউরোথেরাপির পর বলছে বেড়ে গেছে, বাড়ে কি করে? মানুষ কমে তো ওষুধের দ্বারা, বাড়ে কি করে ভাই? এটা মাথায় ঢোকে না আমার, বলে। এবার এই ভয় হচ্ছে যে আমরা তো ওষুধটা খাচ্ছি, খেতে খেতে আমাকে কেমো নিতে বলে। দেখেন সত্যি কথা বলতে, আমি আজকে রাজারহাটে গেছি, জেনারেলে করাচ্ছি, কালকে আমি যদি 3 মাস ওদের সাথে টাচ না রাখি আমাকে আর নেবে না। আমাকে বলে ভাই তুমি আসলে 3 মাস, তোমাকে আমার কোথায় ছিল, তুমি নিশ্চয়ই ঘুরেছো। পরিষ্কার কথা একদম, মানে গোদা বাংলা এটাই কথা, অবশ্যই অবশ্যই। যে তুমি যেখানে ঘুরেছো সেখানে যাও। তখন আমি 11 আওয়ার কি করবো? তখন আমি কি করবো? ঠিক আছে, আমার কিন্তু প্রশ্নটা এটা নিয়ে আমি এসেছি যে আপনার কাছে পরিষ্কারভাবে খুলে ভেঙে নেওয়ার জন্য। আচ্ছা, এবার আমি সিস্টেমটাকে ক্লিয়ার করে নিই, তারপর ওটা আসছে, ঠিক কি না? প্রশ্ন তাহলে এটাই। আচ্ছা, ফার্স্ট হলো যে ওদের ওষুধ কিভাবে কাজ করবে, এবার আমাদেরটা কিভাবে কাজ করবে, ন্যাচারাল ইমিউনোথেরাপি কিভাবে কাজ করবে। আমরা কি করব, ধর টিউমার ওর এখানে আছে, আমি ধরলাম ওখানে নয়, ধরলাম আমি এখানে টিউমার আছে, ওইটাকে ভাঙার জন্য, ওটাকে নষ্ট করার জন্য খেলা। ওরাও লড়াই করছে, আমরাও লড়াই করছি। ওদের লড়াই করার পুরো প্রসেসটা আলাদা, আমাদের লড়াই করার পুরো প্রসেস আলাদা, সম্পূর্ণ বিপরীত, 100তে 100 ভাগ উল্টো ওদের সাথে আমাদেরটা। আমরা কি করছি, আমরা আরো রুট কজে চলে যাচ্ছি, যে এখানে যে টিউমারটা হলো, টিউমারটা কোত্থেকে হলো? বাজার থেকে মাংস কিনে এনে আঠা দিয়ে লাগিয়েছে? লাগায়নি, শরীর থেকে শরীর থেকে এসছে। কেন এলো, কিভাবে এলো, কে রাখলো এখানে? রেখেছে আমার ব্রেন রেখেছে, ও ডিসিশন নিয়েছে শরীরে কি হবে না হবে, কিভাবে চলবে, হার্ট কতক্ষণ চলবে, কতক্ষণ মতো, ও ডিসিশন নেবে। ও ডিসিশন নিয়েছে যে এখানে প্রোটিন জমা রাখি। টিউমার মানে কি? প্রোটিনের দলা তো, যে প্রোটিনটা ওরা কেমো দিয়ে ভাঙছে। আমরা কি করছি, আমরা আমাদের শরীরের যে সেলুলার ইন্টেলিজেন্স বা বডি ইন্টেলিজেন্স, সেটাকে আমরা অনেক হাই করে দিচ্ছি, অনেক হাইলি অ্যাক্টিভ করে দিচ্ছি। এবং প্রোটিন যেহেতু জমা রেখেছে, কেন জমা রাখবে? তুমি ব্যাংকে পয়সা জমা রাখো, তুমি ব্যাংকে পয়সা জমা রাখো, কোন পয়সাটা জমা রাখো বলো তো? এক্সট্রা, যে এক্সট্রা পয়সা, যেটা প্রয়োজনের চেয়ে এক্সট্রা আছে, বাড়তি আছে, সেটা তুমি জমা রাখো। যদি আবার দরকার পড়ে তাহলে কি করবে? ওটা দিয়ে খরচা করতে হবে, ওখান থেকে নিয়ে আসবে, তুমি খরচা করবে। সিস্টেমটা একই। যে পরিমাণ প্রোটিন খেয়েছে, সে পুরো প্রোটিনটার প্রয়োজন হয়নি, ফলে ব্রেনকে ডিসিশন নিয়েছে আমি নষ্ট করবো না, আমি বের করে দেবো না, আমি এক জায়গায় জমা রাখি, এটা জমা রেখেছে। আমরা কি করব এখন, আমরা ডিমান্ডটা বাড়াবো। আমার প্রোটিন ওখানে জমা আছে, তো ওটা খরচা করতে হবে। কিভাবে খরচা করবো? না, প্রোটিনের প্রয়োজনটা বাড়িয়ে দেবো। কিভাবে প্রয়োজন বাড়াবো? না, পরিশ্রমটা বেশি করবো একটু। তাহলে কি হবে, আমি যত বেশি পরিশ্রম করবো, আমার তত বেশি প্রোটিনের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এবার ব্রেন দেখলো যে আমার বেশি প্রোটিন দরকার, যেহেতু পরিশ্রম বেশি হচ্ছে, এবার খুঁজবে প্রোটিন। প্রথমে দেখবে যে প্রোটিন খেলো কিনা, কিছু এলো কিনা এখান দিয়ে, আমরা এখান থেকে কমিয়ে দেবো। তখন ব্রেন কি করবে, ব্রেন গোটা শরীরে খুঁজে দেবে কোথায় এক্সট্রা প্রোটিন আমি রেখেছি, কোথায় এক্সট্রা টাকা পয়সা রাখা আছে, এবার সেখান থেকে নিয়েও খরচা করবে। এটা হচ্ছে সিস্টেম, আমাদের সিস্টেম। ফলে কি হবে, ফলে গোটা শরীরে অন্য কোথাও এফেক্ট করার কোনো প্রয়োজনই নেই, কেন শরীর নিজের নিজের ডিসিশন নিচ্ছে। কোথায় গিয়ে প্রত্যেকটা বিষয়ে শরীর, আমরা আমাদের শরীরকে 100 ভাগের 1 ভাগ, দূরের কথা, মানে 1,00,000 ভাগের 1 ভাগ আমরা আমাদের কথা মতো আমাদের শরীরটা চলে, বাকি পুরো নিজের সিস্টেমে চলে, বাকি পুরো নিজের সিস্টেমে চলে শরীর। এখানে কেটে গেল, এখানকার সেলগুলো জানে যে এখানে কাটা রাস্তাটা এক্ষুনি বন্ধ করতে হবে। কি হলো, প্লেটলেট চলে এলো, ওদের দায়িত্ব এটা বন্ধ করা। এদের জালের মতো তৈরি করে দিল, সেলগুলো যে না বেরোয়, জালটা একটু মোটা করে দিল, রক্তের বন্ধ করে দিল। তোমার ওষুধ খেলেও ঠিক বন্ধ হয়ে যাবে, ওষুধ না খেলেও বন্ধ হয়ে যাবে, মানুষের কাটলেও বন্ধ হয়ে যাবে, বাঘের কাটলেও বন্ধ হয়ে যাবে, কুকুরের কাটলেও বন্ধ হবে, সবারই বন্ধ হবে। দিস ইজ দ্য সিস্টেম, এটাই সিস্টেম। ঠিক আছে, আমরা সেই সিস্টেমটাকে সঠিকভাবে শুধু ইউটিলাইজ করি, ব্যবহার করি। সিস্টেম সবই শরীরে আছে, শরীরের অটো রিকভারি সিস্টেম শরীরের নিজস্বই, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা উদ্ভিদের। উদ্ভিদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? একটা ডাল ভেঙে গেলে একটা নতুন ডাল গজায়, কিন্তু আমাদের একটা আঙুল কেটে দিলে পরে একটা নতুন আঙুল গজাবে না। পার্থক্য শুধু ওই জায়গাটাতে, আর কোথাও পার্থক্য নেই।
মাংসটা একটু বাড়তে পারে, বাকি বোঝাবে না, ওই জায়গায় Yes. সেও হবে না। এইটা হলো গল্প। আচ্ছা, এবার তোমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে গেল, সেটা হচ্ছে স্যার 6টা কেমো দিলাম, 6টা কেমো দিয়ে তো টিউমার কমার কথা, বাড়লো কেন? তাই তো বলছে রিপোর্ট, তাই তো। প্রোটিন সেলগুলোকে ধ্বংস করার জন্য কি দিয়েছিল? কেমো দিয়েছিল, এক্সট্রা প্রোটিন সেলগুলোকে ধ্বংস করার জন্য। তার পাশাপাশি ওরা জানে যে যেহেতু প্রোটিন লস হচ্ছে, ফলে আমাকে এক্সট্রা প্রোটিন পেশেন্টকে খাওয়াতে হবে। তো এক্সট্রা প্রোটিন পেশেন্টকে খাওয়ানো হয়েছে, জিজ্ঞেস করো খাওয়ানো হয়েছে কিনা। চাইছি। মাছ মাংস দুধ ডিম তো সবই খেয়েছে। প্লাস প্রোটিন পাউডারও প্রচুর পেশেন্ট খেতে যে প্রোটিন পাউডার খাও। ওষুধ কেন? ওরা জানে যে আমি যেহেতু প্রোটিন ধ্বংস করছি, আমাকে এক্সেস প্রোটিন নিতে হবে। ঠিক কথা। ঠিক আছে, ফলে যেটুকু কেমোতে ধ্বংস করেছিল তার 4 গুণ প্রোটিন ওকে খাইয়ে দিল। রেজাল্টটা কি দাঁড়াবে? সেম জায়গায় চলে এলো। বেড়ে গেল। ঠিক কথা। ক্লিয়ার? একদিকে ধ্বংস করছে, আর দিকে বেশি করে খাওয়াচ্ছে। না স্যার, ব্যালেন্স করতে হবে, তো ব্লাড লস হয়ে যাবে, প্রোটিন তো লাগবে। পেশেন্ট ভেঙে পড়ছে, পেশেন্ট বসে আছে, জোর পাচ্ছে না, এইসব করে দুর্বল হয়ে যাচ্ছে। আর এক্সকিউজ দিয়ে ওগুলো খাইয়ে দিয়ে আবার মেকআপ করে দিচ্ছে। কেন? নাটক এই খেলাটা কন্টিনিউ রাখতে হবে। কন্টিনিউ রাখতে হবে। কিন্তু আমরা কি করবো? একটা আমরা করে শুধু তাই balance- বলছে, আমরা balance ভাবছি করবো। যে ওই মাছ খাও, মাংস খাও, সবই খাও, সবই খেতে বলছে। হ্যাঁ। তাহলে তার তো কিছু এফেক্ট আছে, কিছু না করছে না অবশ্যই। কেন? ঠিক কিনা? না করছে না, মা খাসি মাংস খেতে বলছে, খাসি মাংস ক্যান্সার খেতে ভালো, ভালো কথা আমরা সবাই জানি, কিন্তু খেতে বলছে ডাক্তার, তাই তো? হ্যাঁ, তা তুমি মানা কি আছে? তোমার গাইড লাইন্স কি আছে? তোমার গাইডলাইন কিছু থাকবে? এইসব দাদা সব সমস্যার মধ্যে বলে আমার ভালো লাগছে না। আচ্ছা, আরেকটা কি প্রশ্ন ছিল, আমি মিস করে গেলাম। এই যে যদি ধরেন 2-3 মাস মধ্যে যদি হুট করে, না, আমি Yes, এটা sir. কন্টিনিউ খাচ্ছি আপনাদের ওষুধ, এটা- এটা- 2-3 মাস হুট করে বেড়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে স্যার ওখানে আমরা ট্রিটমেন্ট করছি, এবার আপনার এখানে এসে যদি দেখি যে রিকভারি তো হলোই না, উল্টে প্রবলেমটা বেড়ে বেড়ে গেল, গেল। সেক্ষেত্রে আমি কোথায় যাব? এটা খারাপ লাগছে বলতে, কিন্তু আমি বলতে খারাপ লাগে, এটা বাস্তব। বাস্তব। কারণ যেহেতু সে আমার এখানে এখনো ট্রিটমেন্ট শুরু করেনি, বা 1-2 মাস যায়নি, ফলে রেজাল্টটা বুঝতে পারছেন কোন দিকে যাবে বা কোন দিকে যেতে পারে। তবু একটা দুশ্চিন্তা বা একটা মানুষের মধ্যে ভয় থাকবে, কারণ নতুন জিনিসকে গ্রহণ করতে আমরা ভয় পাই। যার জন্য আমাদের দেশে নতুন কিছু আবিষ্কার হয় না, আবিষ্কার হয় অন্যান্য দেশগুলোতে, আমরা সেগুলো নিয়ে কপি পেস্ট করি। এই যে মোবাইলটা ভারতে আবিষ্কার হয়নি, ঠিক আছে? যতই আমরা বলি যে হনুমান আকাশ দিয়ে উড়ে গিয়ে পাহাড় নিয়ে এসেছিল, কিন্তু হেলিকপ্টার আবিষ্কার হয়নি। হেলিকপ্টার আবিষ্কার হয়েছে সে ওদের দেশেই, কারণ ওরা নতুন আবিষ্কারকে গ্রহণ করে, আর আমরা নতুন আবিষ্কার দেখতে পারে সেখানে টাকাকে ভেঙে চলে করে। এখন যদি কেউ একটা গ্রামের দিকে কেউ শখ করে, বা কোনো একটা ছেলে বা ছাত্র বা একটা কেউ একটা ভালো হেলিকপ্টার বানায়, বা আগে গ্রামের লোক ভাঙবে, গ্রামের লোক আগে বলবে এই কী সব উল্টো পাল্টা বদমাইশি করছিস, তারপর পুলিশ গিয়ে ভাঙবে, ঠিক আছে? ফলে আমাদের এখানে উৎসাহ দেওয়া হয় না। যাই হোক, বিষয়টা হলো যে 2 মাস বা 3 মাস পর পরিস্থিতি কোন দিকে যেতে পারে, কোন দিকে যাওয়ার সম্ভাবনাটা আমরা অ্যালোপ্যাথি সম্বন্ধে বা মডার্ন মেডিসিন সম্বন্ধে জানি যে কোন দিকে যেতে পারে। হয় কেমোর পাওয়ার বাড়িতে শরীরটাকে ভেঙে দেবে, অথবা কেমোর সাথে সাথে হাই প্রোটিন খাইয়ে যে প্রবলেম ছিল প্রবলেমটাকে বাড়িয়ে দেবে, কি একই রয়ে যাবে বা একই থেকে যাবে। কিন্তু এখানে কি হবে? ন্যাচারাল ইমিউনোথেরাপিতে কি হবে? ন্যাচারাল ইমিউনোথেরাপিতে এটার বাড়ার সম্ভাবনাটা প্রায় 0। এখন যে অবস্থায় আছে টিউমার, আগামী 3 মাসে সে টিউমারটা বাড়ার সম্ভাবনা 0, অলমোস্ট 0। আমি এটাতে 100-তে 99.99% শিওর। আমি 0.01% আমি ছাড়লাম, কারণ একটু উপরওয়ালার জন্য রাখতে হবে। ঠিক আছে, বাকি আমি Accept. হ্যাঁ, ঠিক আছে। কেন শিওর? সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি আছে? কারণ হচ্ছে আমি আগে থেকে প্রোটিন কনজাম্পশনটা কমিয়ে দিয়েছি, ঠিক আছে। ফলে তোমার এই মাছ মাংস ডিম এগুলোকে তোমার যে প্রোটিনটা বাড়বে, তোমার প্রোটিন হাওয়া বাতাস থেকে আসতে পারে। আমি নিঃশ্বাস নিচ্ছি না, প্রোটিন ঢুকে গেল, তা তো হতে পারে না। হাওয়া বাতাসে তো প্রোটিন নেই, সোর্স আছে তো, প্রত্যেক দিন সোর্স আছে। তুমি টাকা পয়সা রোজগার করছো, একটা নির্দিষ্ট সোর্স থেকে তো আসছে। এমন না যে রাত্রেবেলা ঘুমিয়েছিল আর সকালবেলা উঠে দেখলাম খাটের নিচে একটা বড় বাক্স ভর্তি টাকা আছে, তা তো না। তা তো হতে পারে না।
নির্দিষ্ট সোর্স থাকতে হবে। আমি সেই সোর্সটা আমি কাট করে দিলাম বা খুব কমিয়ে দিলাম। কেন? যেহেতু আমার শরীরে অলরেডি এক্সট্রা ডিপোজিট আছে। আর দরকার নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, আগে ওটা দরকার আছে, ওটা খরচা হোক আগে, খরচা হোক তারপর করবো। দিস ইজ দ্য সায়েন্টিফিক অ্যানালিসিস। ফলে টিউমারটা বাড়ার কোনো প্রশ্নই আসে না আর। বললো স্যার তাহলে 1% তাও কেন রাখছেন? 1% রাখছি এই কারণে, কিছু পণ্ডিত আছে যারা প্রোটিনটাকে সব কিছু মনে করে। এই প্রোটিন খাচ্ছিস না তাহলে কি করে চলবে, অসুস্থ হয়ে যাবে, এই প্রোটিন খা। এবং তার প্রোটিনের বাইরে কিছু বোঝেই না। প্রোটিন ছাড়াও আরো প্রচুর এসেন্সিয়াল জিনিস আছে যেটা শরীরকে গঠন করতে লেগেছে, যেটা শরীরকে পরিচালনা করতে লাগে। প্রোটিন কি করে? প্রোটিন আমাদের একটা ভাগ আছে যেটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এনার্জি যোগায়। আরেকটা ভাগ আছে যে আমাদের সেলের সেলুলার মেমব্রেনগুলো তৈরি করে। নতুন কোষটাকে তৈরি করে। নতুন সেল তৈরি করতে গেলে প্রোটিন হচ্ছে দেয়ালটা, ঘরের দেয়ালটা, সেলের দেয়ালটা। ঠিক আছে, ওগুলোকে লাগবে। তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে হ্যাঁ এতটুকুই লাগবে। যে বেশি কাজ করছে, বেশি পরিশ্রম করছে, তার বেশি সেল ড্যামেজ হচ্ছে, তার বেশি সেল নতুন করে গ্রো করতে হবে, তার বেশি লাগবে, ডেফিনেটলি প্রোটিন বেশি লাগবে। কিন্তু শুধু প্রোটিনটাই শেষ কথা না, প্রোটিনটা সামান্য পার্ট মাত্র। কিন্তু এখন প্রচুর মানুষ আছে যারা মনে করে না প্রোটিনটাই শেষ কথা, বেশি বেশি প্রোটিন খাও। বেশি বেশি প্রোটিন খেয়ে শরীরে এক্সেস প্রোটিন ডিপোজিট করে নিচ্ছে, দিয়ে ঝামেলা তৈরি করে দিচ্ছে। তো ফাইনাল কি দাঁড়ালো? ফাইনাল দাঁড়ালো যে ন্যাচারাল ইমিউনোথেরাপি বা আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেইটাতে নতুন করে টিউমার গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রায় জিরোই। কমার আশঙ্কাটা কিরকম? জিনিসটা কমার আশঙ্কাটা কিরকম? আচ্ছা, এবার হচ্ছে যেটা এক্সেস আমি জমা আপনি বললেন বাড়বে না, আমি হ্যাঁ, এবার যেটা আমি জমা করে রেখেছি সেটা কতটা কমবে বা কতটা কিভাবে খরচা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে লাইফস্টাইলের উপরে। খাওয়া দাওয়া চলাফেরা এইসব। লাইফস্টাইলের উপরে আমরা কি করতে পারি? আমরা প্রোটিন ডিমান্ডটাকে বাড়িয়ে দিতে পারি। স্যার আমার তো এখানে শক্ত হয়ে আছে টিউমার, আমি তো খুব পরিশ্রম করছি, খাটাখাটনি করছি, প্রোটিন কম খাচ্ছি, আপনি বলেছিলেন স্যার এখান থেকে হয়ে যাবে, টিউমারটা এখান থেকে এক্সট্রা প্রোটিন যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে, খরচা হয়ে যাবে। কিন্তু স্যার খরচা তো হচ্ছে না, ওই তো খুব শক্তই আছে। এটা প্রশ্ন। হয়তো ভেতরে আছে দেখতে পাচ্ছি না, কারণ হয়তো বাইরে আছে, আমি বললাম বাইরে দেখা যাচ্ছে হ্যাঁ এতটুকুই ছিল, এখন এতটুকুই আছে। এখানে দু একটা ফ্যাক্টর কাজ করে। সেটা হলো যে এই প্রোটিনটাকে ভাঙতে গেলে, প্রোটিনটা হার্ড হয়েছে, শক্ত হয়েছে, স্যার খুব ব্যথা করছে, শক্ত হয়ে আছে। এই প্রোটিনটাকে ভাঙতে গেলে আগে এর মধ্যে ব্লাড ফ্লোটা বাড়াতে হবে, রক্ত চলাচল বাড়াতে হবে। রক্ত চলাচল যত কমে যাবে তত বেশি ব্যথা করবে। রক্ত চলাচল কেন বাড়ানো জরুরি? না এই রক্তই প্রোটিনগুলোকে নিয়ে সেখানে জমা করেছিল, ফলে আবার নিয়ে যাওয়ার সময় ওরাই আবার নিয়ে যাবে, ফেরত নিয়ে যাবে। ফলে সেই পরিবেশটা করতে হবে। তুমি বালি বা পাথর রেখে এতটা বেশি ডাম্প করে দিয়েছো যেখানে গাড়ি ঢুকতে পারছে না, আর কে নিয়ে যাবে? রাস্তাটাই জাম। কে নিয়ে যাবে? ফলে তোমাকে গাড়ি ঢোকার রাস্তা করতে হবে। এগুলো কি করতে হবে? সফট করতে হবে, সফট করতে হবে। তো তোমাদের পাথরের ডাম্পকে কিভাবে কি করবা? তুমি আগে ওখান থেকে অল্প অল্প করে মালপত্র হটাবা, হটিয়ে আস্তে আস্তে রাস্তা করবা, তাই তো? এও ঠিক তাই। আমার লিভার বেশি পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম তৈরি করবে, বা আমি আমার লিভারকে হেল্প করবো বেশি পরিমাণে প্রোটিওলাইটিক এনজাইম তৈরি করে ওই জায়গাগুলো প্রোটিনগুলোকে আস্তে আস্তে একটু একটু করে করে আস্তে আস্তে যাবে। তারপর দেখবো 2 মাস বা 3 মাস পর দেখবো স্যার শক্তটা ছিল নরম হয়ে গেছে, ব্যথাটাও চলে গেছে। কেন? এবার ওখানে ব্লাড ফ্লোটা বেড়েছে। এবারে যেহেতু নরম হয়ে গেল, এবার ব্লাড ফ্লো খুব সুন্দর হচ্ছে, এবার ওখান তো তাড়াতাড়ি ক্যারি করে নিয়ে আসতে পারবে। ক্যারি করে নিয়ে কোথায় যাবে? শরীরে আর যেসব জায়গায় প্রয়োজন আছে, যেখানে পাচ্ছিল না, এবার সেখানে ট্রান্সফার করবে। হতে পারে যে কিছু এক্সেস হলো, যে সেটুকু হয়তো কফের সাথে বেরিয়ে গেল বা পায়খানার সাথে আমাশার মতো হয়ে বেরিয়ে গেল, যেটা ওভারলোড ছিল সেটা কমে গেল। আমরা যে কফ ফেলছি এটা পুরোটা প্রোটিন, পায়খানা যাচ্ছে আমাশা প্রোটিন, পেচ্ছাপের সাথে অনেকে প্রোটিন যায়। হ্যাঁ, কেন যায় না? প্রোটিন অলরেডি ওভারলোড হয়ে আছে, শরীর চাইছে না, শরীর চাইছে না অতটা প্রোটিন।
ফলে বের করে দিচ্ছে। দিস ইজ দ্য স্টোরি। নেক্সট কোশ্চেন। এই তো আপনি যে প্রসেস বললেন এটা ঠিক, এটাই সঠিক। এটাই যে সায়েন্স। আমার টক্সিন গুলো বার যতক্ষণ না হচ্ছে শরীর থেকে, এগুলো কি এক্সেস জিনিসটা জমা হলেই সমস্যা। যেটার জন্য রোগের উৎপাদন আগে সেটাকে মারো, বাস পরিষ্কার একবারে গোড়ায় চলে যাও। হুম। মূল সমস্যার মূল কারণ দেখো হবে, মূল কারণটা কোন জায়গাটা। আজকে একটা বাচ্চা এসছে, বাচ্চাটা ডায়াবেটিস টাইপ 1, 5 বছরের বাচ্চা। ওর মা ডেলি 4টে করে ইঞ্জেকশন দেয়, ওর মাটা কাঁদছে বসে বসে যে আমার এটুকু 5 বছরের বাচ্চা, কোন মা চাইবে ডেলি 4বার করে সুচ ফোটাতে ছেলের গায়ে? হয় না, ওর মা বসে বসে কাঁদছে। যে ইঞ্জেকশন নিয়ে যে কি কষ্ট, চ্যানেল করা যে কি কষ্ট। আমি আমার মায়ের বেলা দেখেছি, একটাই মায়ের বেলা বাচ্চা, দেখেছি। একটাই ছেলে, 5 বছরের। আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করি যে কোনো সমস্যা, শরীরের যে কোনো সমস্যার একেবারে রুট কজে চলে যাবে। এই সমস্যাটা স্টার্টিংটা কোথায়, এটা কি হচ্ছে বলুন। আমি তো 3 ভাই বোন। আচ্ছা, ও ছোট, আমি বলি বড়। এবার হয়তো ওর সাথে ভাই বোনের একটা ঝগড়া লাগলো। সবাই দেখলো হ্যাঁ খুব ঝগড়া চাচামেচি, মারধর হচ্ছে। এটা কিন্তু স্টার্টিং না। স্টার্টিংটা হয়তো অনেক পেছনে ছিল, সেটা বাড়তে বাড়তে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। ফলে আমি যদি সলভ করতে যাই, গোড়াটা গোড়াটা ধরতে হবে। আমার ওষুধ কদিন খেলো? 1 সপ্তাহ। 1 সপ্তাহ খেয়ে কি বুঝলি? একটা বমি এক নেই। সপ্তাহ খেয়ে যেটা হচ্ছিল আমার প্রবলেম, বমিটা যেটা হচ্ছিল ওটা বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়ে গেছে, আর ঘুমটা একদম ঠিক হচ্ছে। ঘুমটা ছিল না আগে, ঘুমটা ছিল না। এই যে ওষুধ, এখন ঘুমাচ্ছে সুন্দর। ঘুমাচ্ছে ঘুম মানে আছে এমনি ভেঙে যেত, ঘুম মানে আগের চেয়ে ভালো হয়েছে। 2-3 সময় ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে না, এরকম এরকম এখন problem। মানে ঘুমের এটা আছে। গুড। আর খাওয়া দাওয়াটা মানে আগে যেরকম মাছ মাংস খেতাম ওগুলো সবই বন্ধ। এখন যেটা প্লেন খাবার খাচ্ছি, হ্যাঁ। প্লেন খাচ্ছি, সেটা প্রথমে 2-1 দিন অসুবিধা হচ্ছে, এখন ঠিক হয়ে এখন গেছে। অভ্যাস হয়ে এখন গেছে। খিদেটা পাচ্ছে, কারণ টোটালি খাবার বন্ধ, বাইরে মুখটুকু একটু পরিষ্কার দেখছি এখন আমরা। খিদে এখন পাচ্ছে। যে একটাই প্রবলেম যেটা হচ্ছে যে ও বলছে চোখ মুখগুলো পরিষ্কার দেখছে। পেটের যেটা হচ্ছে প্রবলেম, যে হ্যাঁ। মানে পেটের ভেতর মানে গুড়গুড় হ্যাঁ। মানে একটা মানে হ্যাঁ, মানে কি বলে পাতার রস টস খেয়ে বা এমনি খেয়ে ওষুধের হ্যাঁ। একটা এফেক্টে পেটে ওটা হচ্ছে ওরকম পাক হয়। মাছে বা কিছু একটা। পাক মাছে। পেঁপে বা পাতা, বলবো। পেয়ারা পাতা ওই সবটা হ্যাঁ, একসাথে হ্যাঁ। রস করে দিত। কিন্তু আর কোনো প্রবলেম, কিন্তু পেটের সমস্যাটা হচ্ছে। এবার পেটের পটিটা একটু কালো হচ্ছে। হ্যাঁ, পটি কালো হবে, বাইরে কালো হবে। আচ্ছা আচ্ছা। বডিটা খাওয়া হবে, কারণ পাতার রস টস খাচ্ছি তো ওর একটা অনেক effect কিছু আছে। কিন্তু পেটটা এবং এই ওষুধ খেতে খেতেই এই পায়খানাটাই আবার ন্যাচারাল কালারে ফিরে আসবে। নিজের কালারে যখন ফিরে আসবে তখন বুঝবি হ্যাঁ সইছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। ওটাই তোমার সিগন্যাল লাইট ওটা। এবার স্যার আমাদের না, এবার আপনাকে পরিষ্কার বলি, আমাদের 3 তারিখে টাটায় যাওয়ার কথা ছিল। হ্যাঁ, 3 তারিখে হুম। যে এই রিপোর্টটা নিয়ে, হ্যাঁ, তার আগে আপনার কাছে এসেছি। হ্যাঁ। এবার 3 তারিখে আমি যখন যাই তখন সেই রিপোর্টটা দেখে বলে কি এরকম আপনার 4টে কেমো নিতে হবে। হুম। তো ওদের যা ওদের যেটা পদ্ধতি সেটা, এবার ওদেরকে আমি বলতে পারি না আমি আয়ুর্বেদিক করছি, বা আপনাকে আমি বলতে পারি কিন্তু ওদেরকে বলতে পারি না। ওরা বলবে তাহলে ওখানেই যান কেন, তাহলে ওখানেই আমার যান। কাছে এসেছেন। এবার বলার পর ওরা বলে কি 4টে কেমো নিতে হবে। পরিষ্কার দেখুন, কেমো একটা যেরকম ফ্যাক্ট আছে, টাকা পয়সার ব্যাপার আছে, আর একটা ফ্যাক্ট আছে যে শরীরের ব্যাপার আছে। শরীরে যেরকম আমি যখন 1 সপ্তাহে আপনার ওষুধটা কি হচ্ছে যে আমি যেরকম একটা দমের প্রবলেম হচ্ছে, যেরকম এরকম বসে আছি উঠলেই হাঁপাচ্ছি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সত্যি কথা বলতে আমার দমের প্রবলেমটা কিছুটা কমে গেছে। এই 1 সপ্তাহের মধ্যে আগে যে খুব হাঁপিয়ে যাচ্ছিল, হ্যাঁ, খুব উঠে দাঁড়াতে একবার পারছিল চললে, না। একবার চললে। মানে এই যে উঠছি দাঁড়াচ্ছি আমি হাঁপাচ্ছি, হ্যাঁ, কিন্তু আবার বসে গেলে ঠিক হয়ে যাচ্ছি, তারপর আবার উঠছি ঠিক হচ্ছে, কিন্তু ওই যে প্রথমে এক ঝটকা যে উঠে যাচ্ছে আমি না, হাঁপাচ্ছি। আগে আজ থেকে 1 সপ্তাহ আগে যখন ছিল তখন একটু চলাফেরা করতেও শ্বাসকষ্ট হচ্ছিল। হ্যাঁ, এই 1 সপ্তাহ ওষুধ খেয়ে সেটা যেটা সত্যি সেটা সত্যি একটু দাদা। হলেও ফ্রেশ লাগছে। দেখুন Fresh আমি লাগছে এখানে একটু হলেও। লোকানোর কিছু নেই, কারণ হ্যাঁ। আমার যেটা ভালো সেটা বলবো, তাহলে আপনি 100 বুঝতে পারবেন তার মানে ওষুধটা কাজ করছে কি করছে, হ্যাঁ, কোন দিকে এগোনো যায়? কোন দিকে এগোনো যায়। তো আমি এই প্রবলেম গুলো নিয়েছি, যেটা আমার প্রবলেম সেটা বলবো, যেটা ভালো। 100 এবার বলে এখন যে এই প্রবলেম গুলো হচ্ছে না, কিন্তু কালকে যখন এইটা যখন আমার রিপোর্টটা এসছে না, তখন কি হয়েছে আমার বাড়ির লোক খুব মানে টেনশনে পড়ে আপসেট গেছে। হয়ে গেছে। আমার ছেলে ভাই বলছে tension বেড়ে এ গেছে, 4টি মনে হয় কাজই করেনি বলছে। এবার কি হচ্ছে, কি করবো? আমি আপনার কাছে অনেক শুনে টাকা গেছি, দেবো তাহলে আমি আপনার কাছে শুনে গেছি, ও শোনেনি। হুম। এবার ও ওটা বিশ্বাস করতে না, তাই আমি বললাম যে আমি ভাই জানি চ ওর সাথে গিয়ে, একটা কথা এবার বলবো। সবারই একটা লাইভ রিস্কের ব্যাপার আছে, তাই আমি বললাম যে ঠিক ওর যদি আছে। বেড়ে যায় আমি এবার আপনার আপনি সাথে। যখন আমাকে তখন আমি বলেছেন ওকে বললো তুই তো তোর ডিসিশনে গেছিস ভাই, তুই বলছিস। কেমো নিতে, 100 পরিষ্কার কথা। সবাই এটা যে ভালো দিক হলে তাহলে চুপ থাকে, আর যখনই কিছু হবে তখন বলবে কি তুমি তোমার ডিসিশন। Yeah. যেরকম আমার মায়ের ক্যান্সার হয়েছিল, আমার মা 15 বছর আগে একজন বললো কি হোমিওপ্যাথি দাও, কোনো অপারেশন করাবো না। আমার বাবাও বলেছিল
বলেছিল অ্যাটলিস্ট। কিন্তু যখন হোমিওপ্যাথি দেখাই, যখন জিনিসটা বেড়ে যায়, তখন আমার কি অ্যান্সার এলো যে কারা বলেছিল হোমিওপ্যাথি দেখাতে যে এত বেড়ে গেলে মানুষটা মারা এনার্জি এলগিন রোডে যাবে। 2000 টাকা ভিজিট বিশাল বিখ্যাত। এবার কি হয়েছে, এই লাইফে একটা দেখাতে গেলে 2000 টাকা। লাইফে ওই সময় ধাক্কা পেয়েছি। আমি এবার light কি দিতাম। বলুন তো, এই যে আয়ুর্বেদিকে, আবার আয়ুর্বেদিকে এক একজন শুনি 10 বছর ধরেও বেঁচে আছে। আমি বলি কি কিমো নেওয়া না, কিমোটা যখন আমি নিচ্ছি একদম কোনো নর্মাল, কোনো অসুবিধে নেই, কিন্তু কি আমি দেখতে পাচ্ছি শরীর আমাকে আরো ঝুঁকিয়ে দিচ্ছে। এর আবার কেমো সিস্টেম কি, আজকে একটা কেমো নিলে একটা কেমো দুটো ভাগ, দুটো ভাগের মধ্যে একটা পার্ট হচ্ছে আজকে 7 দিন পর একটা, মানে সেই ডবল করে চ্যানেল করবে, সেই ডবল প্রসেসটাতে একই ওষুধটা যাবার, চ্যানেলটা করছে একবারে দুটোতে না, 7 দিন 7 দিন, মানে কি 21 দিনের পর যদি গ্যাপ হয়, 7 দিন চলে গেল, তার 15 দিনের মতো আবার একটা কেমো, নতুন কেমো, মানে একটা কেমো দুটো পার্ট, সেটা করতে গিয়ে 8 দিন, 8 দিনের পর 15 দিন পার্ট করলে আবার 21 দিন, 21 দিনে আবার দুটো পার্ট, মানে কি আবার 4টে কেমো 8 বার চ্যানেল। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করছে? কালকে যখন Painful ব্যাপার না? একটু আমরা চাপে পড়ে গেলাম, পড়ে গিয়ে এবার আমি তো জানি স্যার আমাকে বলেছে এই ব্যাপার যে স্যার কেমো নিতে হবে। না তুই 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছিস কি পাস? হালকা স্যার result বলছে, আপনি পেয়েছি। দেখে কি করবো আপনার মধ্যে একটা ডিসিশন। এবার আপনি একটা আমি বলুন যে ক্যামেরার সামনে বলতে পারি না যে তুই আমরা- কেমন নিবি না, আমাকে এখন গিয়ে পুলিশের ছেলে পড়ে দিবে, এটা আমি বলতে পারবো না। কিন্তু দাদা দেখেন, আমি বলবো হ্যাঁ সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। না, আমার কাছে একটা কথা যে আমি এটা চলতে চলতে যদি কেমন কোনো কি এফেক্ট করতে পারে, আমি পুরো সায়েন্সটা বুঝিয়ে দিলাম, হ্যাঁ বাকি ডিসিশন তোমরা নেবে, প্রোটিনটাকে যেটা বলে ওটা ডিসিশন তোমাদেরকে নিতে হবে। তুমি দেখো তুমি কোনটাতে লাভ পাচ্ছ, তোমার কোনটাতে আরাম পাচ্ছ, লাভটা শরীর একসাথে শরীর দেখছি। কোনটাতে ভালো লাগছে তোমার, সেটা ঠিক। শুধু শর্ট টার্মে লাভ দেখলে হবে না, তোমাকে লং টার্মেও লাভ দেখতে হবে। একদম। ওখানে যদি আমি ট্রিটমেন্ট করি 2 বছর পরে আমি কোন জায়গায় আমার শরীর কোন জায়গায় থাকবে, আমি যদি এখানে ট্রিটমেন্ট করি 2 বছর পরে শরীর কোন জায়গায় থাকবে, কি অবস্থায় থাকবে। আমাকে শর্ট টার্ম লং টার্ম লতা পাতা তো কোনো খারাপ করে না, গাছ গাছটা পৃথিবীর যত গাছ আছে, ঘাস থেকে বট গাছ, আপনি সবে তো ওষুধ আছে, পৃথিবীর কোনো গাছ যে ওষুধ নেই, এটুকু আমি মানি। আর এই পুরো ন্যাচারাল ব্যাপার। কালকে দেখলাম এক জোড়া পাতা থেকে আমি বুঝে গেছি কি আছে ওর মধ্যে, আমাকে যে আমার বৌদি দেখেছি আমি বুঝে গেছি তাতে। আমরা চল আমি কি একটু কথা বলি ভাই, গুড। পরে কিছু হলে ভাই সবাই মিলে একসাথে আজকে মিলে ঝুলে করি কাজ, হারি জিতি না মিলে অবশ্যই 100 সে তো কথা। তো না মানে একটা আন্দোলনের মধ্যে আছি, আজকে একটা শুধু আলোচনাটা যে হলো, 2 মাস আলোচনা পর যদি বেড়ে যায় আমি হ্যাঁ। কোথায় যাবো, এর একশো, রাস্তা একশো, কি, একশো। এটাই হচ্ছে আমার আতঙ্ক, আর কিছু না। এবার আমি কেমো নিলাম না, আমি যখন ফার্দার হয়তো বেড়ে গেল, আমি ডাটা গেলাম, তখন সে আমায় কি বলবে যে আপনি কেমোর কাগজগুলো দেখেন, কোথায় স্যার গেছি আমি কেমো নিতে পারিনি। তা আপনি এত রিস্ক নিলেন কেন, কেমোটা নেননি কেন, আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে কেমো নেবার আমার ক্ষমতা নেই, এটাই বলবো না। তো তখন আমি কোথায় যাব, তখন অ্যাট দ্য মোমেন্ট আমি কি করব। তাই আমি ভাইকে বললাম গিয়ে একটু এখানে স্যারের কাছে জিজ্ঞেস করছি কেমোটা যদি না নিই আমরা কি একদম ঠিক থাকবো। আরে একদম তো কারোরই হাতে নেই, কারোর হাতে কিছুই নেই। হ্যাঁ। এই ক্যান্সার নামটাই ডেঞ্জার, অসুখটা কারো ছেড়ে দিন। কেউ যদি এখন এরপর আমি যদি 5টা বছর বাঁচি, আমি ভাববো এটা আমার বোনাস। আমি জানি আমার মাকে নিয়ে আমি ভুগেছিলাম, কিছুই না, একটা এখানে ছোট্ট মানে ফুলে ছিল, সেই থেকে আমার মায়ের যা হলো সারা শরীর ছড়িয়ে চলে গেল। 20 বছর ধরে একটা টিউমার আছে, আমার এক পাশে পিছিয়ে আছে, সে বলছে জানো তো বৌদি আমি কালকে এটা অপারেশন হয়েছে, কিসে অপারেশন, বলছে এরকম একটা টিউমার ছিল, ডাক্তার বললো, মা বলছে তাহলে এই টিউমার তো 25-30 বছর ধরে, 25-30 বছর ধরে। আমি বলছি মা যেমনি চমনি থাকতে দাও, বলছে না দেখায় না কি একবার, দেখালো আপনার ওই যে বায়োপসি করলো, বায়োপসিতে ক্যান্সার ধরা পড়লো, কিন্তু ওটা 30 বছর কোনো প্রবলেমই করেনি, যেমন আছে ওরকমই। আরো 10 বছর যে দুটো আমরা না, এই দেখ আমার একটা টিউমার আছে এখানে, এত বড় হয়ে আছে, আমি বারবার দেখাই আর আমি কোনো ওষুধই খাই না, আমি এটাকে কাটাছেড়া করবো, আমার কিছু না কিছু হবে না, এ বেড়ে যায় আবার কমে যায়, 20 বছর ধরে চলছে এটা। এবং ওই ক্ষেত্রে আমার শুধু একটাই সাজেশন, প্রোটিনটা খাওয়া কমে যাবে। আপনি যে মাছ মাংস ডিম এসব হাই প্রোটিন দেখো, খাওয়া কমে যায়। দেখো তুমি 6 মাসে ওটা ফিনিশ হয়ে যাচ্ছে কিনা, মিটে যাবে। আমি তো শুধু এইটুকুই বলছি, বুঝেছিস? আমি তো এর বাইরে কিচ্ছু বলছি না আমি। তাহলে আমরা স্যার একটা কাজ করি না স্যার, নিশ্চিন্তে তাহলে এটাতেই থাকি স্যার। আর কেন দেখুন আপনি যদি কোনো আরো ভালো প্রসেস যদি থাকে আপনাদেরই লাইনে, আরো কোনো ভালো এটাই বেস্ট, আরো কোনো ট্রিটমেন্ট না। আমরা প্রোভাইড করতে পারেন, আমরা আছি তার জন্য। ওকে, আমরা একটা জায়গাতেই থাকতে চাইছি, বুঝলেন তো, পরিষ্কার একদম কথা, যে আরো কিছু যদি বেটার আমরা যদি থাকে, যে অনেক কিছু ভেবে ভেবে দেন না। 100 এবার সকালবেলাটা না ঘুম থেকে ওঠার পর পা গুলো মানে আস্তে আস্তে কিরকম আমার কোনো ওষুধ খেতে হবে না তোমাকে, কি আমার কোনো ওষুধ তোমাকে খেতে হবে না। ওকে যা খাওয়া দাওয়ার নিয়ম দিয়েছি, খাওয়া দাওয়ার নিয়ম 3 মাস মেনটেন করো। আর আমার ওষুধগুলো আমি কি করবো তাহলে?
যেগুলো খাচ্ছি যে দিয়েছে তাকে খাইয়ে দেবে মানে এখন থেকে বন্ধ করে দেবো। সব একসাথে খেয়ে নাও একদিনে। প্রেশার ওষুধটা তো সকালে খাওয়া যাবে না সব একসাথে? তাই প্রেশার ওষুধ তো সকালে খাই, প্রেশার ওষুধ বন্ধ করে হ্যাঁ, সব একসাথে খেয়ে নাও। কিচ্ছু করতে হবে না। বেশি প্রেশার থাকলে পরে গরম জলে পা ডুবিয়ে বসো, 8 ঘন্টা বেলা 8 ঘন্টা বেলা। আপনাদের সুগারের মানে এটাই ঠিক আমার সব সুগারের সব ওষুধ আছে, দেখা যাক তো রে বাবা, তারপর শরীর তো কথা বলবে, যা বলার শরীর বলবে। না, এখন তাহলে ওই কি করতে এখন ওর শরীর বলছে না আমি 7 দিনে কমফোর্টেবল। তোমরা দেখতে পাচ্ছ না 7 দিনে যথেষ্ট কমফোর্টেবল, তোমার শরীর কথা বলবে। একটু একটু ইমপ্রুভ হচ্ছে, আমরা এটাই বাস দেখছি। ওইটাই তো চাই, ওটাই শেষ কথা। এবার আমি 7 দিন দিয়ে এটুকু ইমপ্রুভ হয়, এটা আস্তে আস্তে করতে করতে 6 মাসে হ্যাঁ এবার কাজ কাম ঘর সংসার ব্যবসা বাণিজ্য যা কিছু ঠিকঠাক করো, বাস ভালো খাও ভালো থাকো, মিটে গেল। তাই তো না? আর আমার সুগারের তাহলে কি দাদা ওই রকম উনি যে খাচ্ছে তাই খাবো? হ্যাঁ আগে 7 দিন ওই আগে পাতা পাতা হ্যাঁ আসলে কি আছে, ভালো জিনিস তো সব, খারাপ কোনটা? কি কি করতে হবে ওকে? হ্যাঁ কি কি করতে হবে সুগার? সবে একই যে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম তো, কার হোয়াটসঅ্যাপে দিয়েছি? আমার হ্যাঁ সব দিয়ে দিবি হোয়াটসঅ্যাপে। কি মানে ওষুধ কোনো খেতে হবে না? না এখন আমি দিচ্ছি না কোনো ওষুধ, কার না 3 মাস নিয়ম করে মেনে চলুন না 3 মাস। কিন্তু দাদা আমার সমস্যায় মাছ মাংসটা খেতে পারি না। আপনি যে বলছেন না, আমি মাছ মাংস খেতে পারি না প্রত্যেক দিন। একটাই কথা, কি খাবো কেন খাবো? তুমি মাছ মাংস বেশি করে খাও, আমার আপত্তি নেই। তুমি আমরা মাছ সাইন্টিফিক মাংস চলতে চলতে আমার কিছু হবে না, সুগার আছে আপনাদের না। আমি এটার জন্য এসে ভিজিট দিয়ে দেখাবো তুমি আপনাকে। আমাকে শুধু সাইন্টিফিক্যালি বুঝিয়ে দেবে যে আমি মাংসটা এই জন্য খাচ্ছি, আমার শরীর এটা প্রয়োজন আছে। মাছের ঝোল দিয়ে তো ঢুকবে না। কেন সমস্যা- মাছ খাবি না। শরীরের আদৌ কি প্রয়োজন আছে শরীরকে জিজ্ঞেস করো আগে। মানসিক সমস্যা আগে শরীরকে জিজ্ঞেস করো কি শরীরের আদৌ প্রয়োজন আছে কি অতটা। যদি শরীরের Excess প্রয়োজন হয়ে না আছে। থাকে তাহলে দরকার নেই খাওয়া, মিটে গেল। মানে আপনাদের না হচ্ছে তুমি বলো মানুষ খাও, ওটাই। না তুমি বলো যে মানুষ মাছ মাংস ছাড়তেই না, হবে। আমি আমার সেটা রুলস না, আমার সেটা রুলস না। তুমি শুধু আমাকে একটা কথা বলে যাবে আজকে, মানুষ খাবার খায় কেন? শুধু মানুষ মানুষ এই বলে, বালি আর মানুষ পপ এটাকে খুশি করার জন্য খায়, টেস্টের জন্য খায়। না, এবার কাল তোমার যদি তোমার নিরামিষ দাও, খুশির তাহলে কি সাথে করবে? দুঃখের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই। আমার টেস্টের জন্য তো খায়। আমি খাসি তোমার মাংসটা একতলা টেস্টের খাবো, সাথে আগে শরীরের নিরামিষ কোনো ভাত খাই, আমি সম্পর্ক আছে? হাততলা খাবো, এটাই তো- শরীরের না, তোমার টেস্টের সাথে তোমার খুশির সাথে শরীরের কোনো সম্পর্ক আছে? মানুষ তো বেঁচে থাকে খুশির জন্য, খেতে পারলে ভালো, শুতে পারলে ভালো, ভালো কাপড় জামা পরতে পারলে ভালো, ভালো গাড়ি নিয়ে ঘুরতে পারলে ভালো। মানুষ তো ভালোটাই আগে খোঁজে। তুই আগে এর সাথে পাতার শরীরের কি রসগুলো সম্পর্ক? খা, আর তার সাথে একটু খাওয়া দাওয়াটা মেনটেন কর। তোমার কি আইফোন? না না আমরা এমনি পড়বো। আচ্ছা যাই হোক, আইফোন কোম্পানিকে তৈরি করেছিল নাম মনে আছে? স্টিভ জবস। হুম। স্টিভ জবস যখন মারা যায় প্রস্টেট ক্যান্সারে, তখন স্টিভ জবের বয়স হচ্ছে 52 কি 53 বছর বয়স। তার কাছে কত টাকা ছিল জানো? 1,76,000 কোটি টাকা। 1,76,000 কোটি টাকা মানে কত টাকা জানো? প্রচুর টাকা ছিল। বাঁচল না কেন? অনিয়ন্ত্রিত লাইফস্টাইল। কারণ কিছু ভুল ছিল। চা দেখলে ভয় পাই। তোমার একদম খুশির ওষুধটা সাথে দেখি। কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো তার সাথে শরীরের কোনো সম্পর্ক নেই। তোর করবে দাদা। এই ব্লাড যে চলছে তোমার শরীরে, সেই ব্লাড তৈরি করতে যে কটা জিনিস লাগবে সে কটা জিনিস দিলে ব্লাড তৈরি হবে, না হলে ব্লাড তৈরি হবে না। আপনার ওই ভিডিওতে সব আছে। সেই কটা দিলে ব্লাড তৈরি হবে, না হলে হবে না। তোমার খুশি হলো কি অখুশি হলো তার সাথে এই ব্লাডের কোনো সম্পর্ক নেই। আপনি আমার সুগারের কথা একটা পার্টিকুলার বলেন না, লাইট আসছে যে আমি এইভাবে চলবো। ওই তো বললাম খাওয়া দাওয়ার নিয়ম করে দিয়েছি, ওটা মেনে ওইটাই চলতে হবে। হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে ওটাতেই হ্যাঁ, হবে, বাস। আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না।